মহান মে দিবসে রাজধানীতে আওয়ামী লীগ বিএনপির শ্রমিক সমাবেশ। গরম উপেক্ষা করে বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও নয়াপল্টনে দলে দলে যোগ দিয়েছেন নেতাকর্মী। ন্যায্য পাওনা থেকে শ্রমিকদের বঞ্চিত করলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না বললেন প্রধানমন্ত্রী। মালিকদের বিলাসিতা কমানোর আহ্বান। আগামীকাল দেশের অনেক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। অবশেষে বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অফিস। কাল থেকে স্থায়ী হবে ৪-৫ দিন। গ্রামগঞ্জে লোডশেডিংয়ে দিশেহারা মানুষ, কলকারখানায় উৎপাদন ব্যাহত। ভারতীয় চোরাই চিনিতে সয়লাব বাজার, মাত্র ৯৪ টাকায় মিলছে ১ কেজি। মিল মালিকদের কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ নিচ্ছে চোরা কারবারিরা। মজুদ পণ্য নিয়ে বেকায়দায় ব্যবসায়ীরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনান। আন্তর্জাতিক শ্রমিক দিবসে শোডাউন বিএনপির। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ ও র্যালি করছে দলটি। সমাবেশকে কেন্দ্র করে দুপুর থেকে নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে নয়াপল্টন এলাকা। প্রচণ্ড রোদের মধ্যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। বেলা 3:30টার দিকে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। সমাবেশে ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ শ্রমিক দলসহ গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী জেলার শ্রমিক দলের নেতাকর্মীরা অংশ নেন। সংহতি জানায় যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিএনপি নেতারা বলছেন, সরকারের জুলুম নির্যাতনের পরও দমে যায়নি নেতাকর্মীরা। সফল না হওয়া পর্যন্ত চলমান আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন দলটির নেতাকর্মীরা। এদিকে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশের আয়োজন করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক লীগ। বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় দলীয় কার্যালয় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়। প্রচণ্ড দাবদাহের মধ্যে বিকেল 4:30টায় সমাবেশের কার্যক্রম শুরু হয়। রাজধানী ও এর আশপাশের বিভিন্ন জেলা থেকেও শ্রমিক নেতারা যোগ দেন সমাবেশে। ন্যায্য পাওনা থেকে শ্রমিকদের বঞ্চিত করলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিকেও ছাড় দেওয়া হবে না। মহান মে দিবসের আলোচনা সভায় এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রমিক অধিকার নিশ্চিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের তুলনা করে প্রধানমন্ত্রীর প্রশ্ন, কতটি আইএলও কনভেনশনে অনুস্বাক্ষর করেছে দেশটি, অথচ খবরদারি করে বাংলাদেশের বেলায়। এ সময় মালিকদের বিলাসিতা কমিয়ে শ্রমিকদের স্বার্থ দেখার আহ্বান জানান সরকার প্রধান। মার্কিন মুলুকে রক্তাক্ত আন্দোলনে বিশ্বের শ্রমজীবী মেহনতি মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন মহান মে দিবস। দিনটি উপলক্ষে বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় মৃত্যুজনিত কারণে আর্থিক সহায়তা, চিকিৎসা সেবা ও শিক্ষাবৃত্তি ক্যাটাগরিতে 10 শ্রমিক ও পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেন সরকার প্রধান। বক্তব্যে মজুরি বাড়ানো সহ শ্রমিকদের কল্যাণে নানা পদক্ষেপের কথা তুলে ধরে সরকার প্রধান বলেন, শ্রমিকের ভাগ্য পরিবর্তনই খেটে খাওয়া মানুষের দল আওয়ামী লীগের লক্ষ্য। শ্রম অধিকার ইস্যুতে বাংলাদেশের ওপর পশ্চিমা খবরদারির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর পাল্টা প্রশ্ন, বাংলাদেশের সমান আইএলও কনভেনশন অনুস্বাক্ষর করতে পেরেছে কি যুক্তরাষ্ট্র? এ সময় শ্রমিক অধিকার নিশ্চিতে ডক্টর ইউনূসের মতো ব্যক্তিকেও ছাড় না দেওয়ার ইঙ্গিতপূর্ণ কথা আসে সরকার প্রধানের বক্তব্যে। যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, সে যে যত বড়ই হোক না কেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না, ছাড়বো না। আইএলওর কনভেনশন যতগুলি জাতির পিতা বঙ্গবন্ধু করে গিয়েছিলেন, এরপরে বাকি যতগুলি কনভেনশন এবং প্রোটোকল আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেগুলি আমরা সই করেছি। এমনকি আমেরিকাও কিন্তু করে নাই। যদিও তারা প্রশ্ন ওঠে আমাদের কাছে শ্রমিকের কল্যাণ, আমি যদি জিজ্ঞেস করি যে তারা কয়টা আইএলও কনভেনশন বা প্রোটোকল সই করেছে, তার বোধহয় জবাব দিতে পারবে না। খুব বেশি হলে বোধহয় 2টো করেছে, তার বেশি না। প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে, মালিকদের যেমন নিজেদের বিলাসিতা কমিয়ে শ্রমিক স্বার্থ দেখতে হবে, তেমনি কারো উস্কানিতে প্রভাবিত না হয়ে নিজেদের কল্যাণে কর্মস্থলের ক্ষতি করা থেকে বিরত থাকতে হবে শ্রমিকদের। আমি জানি আমাদের দেশে কিছু কিছু ভাড়াটা লোক, আমি বলবো কথায় কথায় তারা শ্রমিকদের নিয়ে রাস্তায় নামার চেষ্টা করে। আপনাদের কোনো অসুবিধা যদি হয়, আমি জানি আমার দুয়ার খোলা, আপনারা যোগাযোগ করতে পারেন। কোনো সমস্যা হলে সেটা বলবেন, কিন্তু কারো প্ররোচনায়, কারো উস্কানিতে
নিজের রুটি রুজি যেখান থেকে আসবে, ভাত কাপড় আসবে, কর্মসংস্থান হবে, সেটাকে যেন কোনো রকম ধ্বংস করা না হয়, সেটা আপনারা অবশ্যই যত্নবান হবেন। আর মালিকদেরও বলবো যে আপনারাও আপনাদের বিলাসিতার কিছু অংশ ছেড়ে দিয়ে শ্রমিকদের কল্যাণে দেখবেন। এ সময় বৈশ্বিক মূল্যস্ফীতি বিবেচনায় তৈরি পোশাক জাতীয় পণ্যের ক্রয় মূল্য বাড়াতে আন্তর্জাতিক ক্রেতাদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। এবং যতবার সরকার এসেছি ততবারই বৃদ্ধি করেছে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, গনগনে সূর্যের খরতাপে পুড়ছে দেশ। এপ্রিলের রুদ্ররূপে কাবু মানুষ ও প্রাণ প্রকৃতি। গরমে জ্বর, ডায়রিয়া ও সর্দি কাশি, নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে অনেকে। হাসপাতালগুলোর করুণ অবস্থা। বছর সাধারণত এপ্রিলে গড়ে 8 দিন বৃষ্টি হয়, এবছর ছিল ব্যতিক্রম। এবারে 1 এপ্রিল থেকে শুরু হওয়া তাপপ্রবাহ মাস জুড়েই যেভাবে বয়ে গেছে তা গত 76 বছরেও দেখা যায়নি। গেল 35 বছরের মধ্যে সবচেয়ে তপ্ত দিন ছিল মঙ্গলবার যশোরে 43.8 ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে খুবই অতিষ্ঠ, সবাই আশায় আছে বৃষ্টির। গরমেতে আমরা আর রিক্সা চালাই আর পারতেছি না। অনেক গরম ভাই, প্রচুরই, মানে গাড়ির ধরুন বসতে ভালো লাগছে না, মাথার চান্দি ধরুন গরম হয়েছে। প্রচন্ড গরম, জীবন ওষ্ঠাগত। রোদ্রে গেলে মনে হচ্ছে শরীর পুড়ে যাবে, এমন একটা তাপে। কৃষি, পোল্ট্রি ও ডেইরি খাতে বিপর্যয় নেমে এসেছে। বোরো ধানের উৎপাদনের পাশাপাশি গ্রীষ্মকালীন ফল, আম, লিচুর উৎপাদনেরও শঙ্কা দেখা দিয়েছে। লাবিব হাসান, সময় সংবাদ। এদিকে অবশেষে আবহাওয়া অফিসের সুখবর। উত্তর পূর্ব দিক থেকে আসছে বৃষ্টি। আগামীকাল থেকে স্থায়ী হবে 4-5 দিন। তবে আজও তীব্র গরমে অস্বস্তিতে রাজধানীবাসী। কমলে তো একটু শান্তি পাওয়া যাইতো, কারণ সারাদিন কাজ করে রাতে যাও তো ঘুমায় না। গত কয়েক সপ্তাহে সূর্যটা যেন অনেক তেজে সকাল থেকে দুপুর গড়ানোর আগেই ধরা দেয় বিধ্বংসী রূপে। এই গরমের ভিতরে দুজন মানুষ নিয়ে টানা বা 3 মানুষ নিয়ে টানা অনেক আমাদের কষ্ট হয়ে যায়। রিক্সা চালা তো খুব কষ্টের কাম, এই তাও গরিব মানুষ দেখি চালে খাই। তাপমাত্রা বেশি, জলে জ্বালা পোড়া করে গরমে। ছাওয়া থাকলে তো হাঁটা যায়, নাইলে তো হাঁটাতে বড় কষ্ট। সরকারি এই ছুটির দিনে রাস্তা অনেকটাই ফাঁকা, তবু নিতান্তই যারা বাইরে তাদের যেন দীর্ঘশ্বাস। একটু বৃষ্টি হলে তো আরাম পাইতাম অবশ্যই। একটা করে বাড়ানো হচ্ছে, শার্ট প্যান্ট সম্পূর্ণ ধুয়ে গেছে। গায়ে পোশাকও গরম লাগে, রাস্তায় গরম লাগে, গাড়ি গরম, উপর থেকে গরম, চতুর্দিকে গরম। আর আমাদের অন্যান্য স্বাভাবিক দিনের চাইতে আজকে অনেক কষ্ট লাগে। এবারে একটাই চাওয়া, কবে আসবে বৃষ্টি, কবে ফিরবে স্বস্তি। দোয়া করেন সবাই আল্লাহর কাছে, আল্লাহ যেন বৃষ্টি দেয় আমাদেরকে, সবাই যে শান্তি দেবে। আমরা আশা করছি দেশের তাপমাত্রা অনেক জায়গাতে কমে যাওয়ার সম্ভাবনা আছে এবং সেই সাথে দেশের অনেক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বিশেষ করে দেশের উত্তর এবং উত্তর পূর্বের যে জেলাগুলো, সেই জেলাগুলো থেকে প্রথম বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা বেশি। ক্রমান্বয়ে এই বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 4-5 দিন পর্যন্ত, 5-6 দিন পর্যন্ত অব্যাহত থাকবে এবং তাপমাত্রা মোটামুটি সহনশীলতার মধ্যে আসবে। বৃষ্টির সঙ্গে সম্ভাবনা আছে ঝোড়ো হাওয়া আর শিলাবৃষ্টির। পূর্বাভাস যদি সত্যি হয়, কাল থেকে কয়েকদিনের জন্য হলেও তোলাই থাকলো গরমে দুর্ভোগ, নাভিশ্বাস আর দীর্ঘশ্বাসের খবর। বৃহস্পতিবার থেকে নগরে আসছে স্বস্তির বৃষ্টি। তাহলে হয়তো আর কটা দিন মিলবে কিছুটা প্রশান্তির খবর। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজশাহী বিভাগের সবকটি জেলায় তীব্র তাপপ্রবাহের পাশাপাশি ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। কলকারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি জমিতে সেচ দিতে পারছেন না কৃষকেরা। সাইফুর রহমান রকির রিপোর্ট। রাজশাহী বিভাগের 8 জেলায় 2 সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে তীব্র তাপদাহ। প্রচণ্ড খরতাপে পুড়ছে প্রকৃতি। বগুড়ায় গরমের সঙ্গে পাল্লা দিয়ে লোডশেডিং বেড়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন শহরবাসী। 1 সপ্তাহ ধরে প্রতিদিন 5 থেকে 7 ঘন্টা থাকছে না বিদ্যুৎ। এতে কলকারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। ব্যবসা বাণিজ্য চরম খারাপ। সারাদিনে অন্তত 5-6 বার যায়, 2 ঘন্টা 1.5 ঘন্টা করে কারেন্ট অফ থাকে। এখন সারাদিনে কাজই হচ্ছে না, কারেন্ট না থাকলে তো আমাদের কাজ হয় না। নওগাঁয় 180 মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে মিলছে 70 থেকে 75 মেগাওয়াট বিদ্যুৎ। ফলে দিনে প্রায় লোডশেডিং হচ্ছে 4 ঘন্টা। এ অবস্থায় জমিতে সেচ দিতে পারছেন না কৃষকরা। প্রচণ্ড রোদের তাপ, বাইরে বের হওয়া যাচ্ছে না। এছাড়া দিনের বেলায় নাটোর ও সিরাজগঞ্জে লোডশেডিংয়ের মাত্রা কম থাকলেও সন্ধ্যা নামার পরে শুরু হয় ঘন ঘন লোডশেডিং। এতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। লোডশেডিংয়ের প্রবলেম হয় তাহলে আমাদের হোমওয়ার্কগুলো ঠিকভাবে কমপ্লিট হচ্ছে না। আমরা তো অনেকটা সংকীর্ণ যে আমরা কিভাবে বাচ্চাদেরকে পাঠিয়ে বিদ্যালয়ে পাঠাবো।
পূর্বাভাসের জন্য বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সম্বল 5টি রাডার, অথচ 4টি অচল হয়ে পড়ে আছে কয়েক বছর ধরে। এমন অবস্থায় নির্ভুল বার্তা দেওয়ার বিষয়টি নিয়ে শঙ্কা তৈরি হলেও বিকল্প হিসেবে বাংলাদেশ বিমান বাহিনীর রাডার ব্যবহারের পাশাপাশি বিশ্বের অন্তত 3টি দেশের স্যাটেলাইট ব্যবহারের কথা জানায় সংস্থাটি। বিকল্প নয় জানিয়ে নিজেদের সামর্থ্য বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। রাশেদ বাপ্পির রিপোর্টে বিস্তারিত। দূরের কোনো বস্তুর অস্তিত্ব সম্পর্কে জানতে ব্যবহৃত যন্ত্রকে রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং বা রাডার বলা হয়। এটি এমনই এক পদ্ধতি যার মাধ্যমে রেডিও তরঙ্গ ব্যবহার করে চলমান বা স্থির বস্তুর অবস্থান, দূরত্ব, উচ্চতা এবং দিক নির্ণয় করা হয়ে থাকে। ঘন অন্ধকার রাতেও দূরের বস্তুকে লক্ষ্য করতে পারে রাডার। আকাশ কিংবা সমুদ্র পথের চলাচল ছাড়াও আবহাওয়ার নির্ভুল পূর্বাভাস দিতে সারা বিশ্বের বিশ্বস্ত সঙ্গী এই রাডার। বাংলাদেশে প্রথম রাডার স্থাপন করা হয় 1970 সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের পরে। জাইকার অনুদানে পটুয়াখালীর খেপুপাড়া ও কক্সবাজারে বসানো হয় 2টি রাডার। এরপর একে একে রাডার বসে ঢাকা, রংপুর ও মৌলভীবাজারে। সর্বোচ্চ 15 বছর মেয়াদ পর্যন্ত সেবা দেওয়ার কথা থাকলেও প্রতিটি ব্যবহার করা হয় অতিরিক্ত আরও অনেক বছর। এরপর একে একে নষ্ট হয় সবগুলোই। সম্প্রতি জাপানের অর্থায়নে গাজীপুরের জয়দেবপুরে একটি রাডার বসানো হয় এবং রংপুরেরটি প্রক্রিয়াধীন। অন্য 3টির অর্থায়নে জাপান সরকার অস্বীকৃতি জানালে সরকারি অর্থায়নে বসানোর প্রক্রিয়া চলছে। এই 3টা রাডার সরকারের অর্থায়নে হবে। আমরা চেষ্টা করেছিলাম জাইকার অর্থায়নে করা যায় কিনা, কিন্তু জাইকা এই মুহূর্তে এই রাডারগুলো দিতে পারবেন না বলে জায়গা থেকে জানানো হয়েছে। দেশ জুড়ে চলমান খরতাপে অতিষ্ঠ মানুষ একটি প্রশ্ন নিয়ে তাকিয়ে আছে আবহাওয়া অধিদপ্তরের দিকে। প্রশ্নটি হচ্ছে, কবে হবে স্বস্তির বৃষ্টি? আবহাওয়া অফিসও জানান দিচ্ছে পূর্বাভাস ও সম্ভাবনার কথা। কিন্তু প্রশ্ন হলো, অধিকাংশ রাডার অচল হয়ে পড়ে থাকলেও কি করে বার্তা দিচ্ছে দপ্তরটি? আবহাওয়ার বার্তার জন্য জাপানের স্যাটেলাইট, কোরিয়ান স্যাটেলাইট আর একটা চায়না স্যাটেলাইট ব্যবহার করি আমরা। যে পর্যন্ত রাডার দুটো না পাওয়া যাবে সে পর্যন্ত আপাতত আমাদের এয়ারফোর্সের রাডার দিয়ে আমরা আপাতত চালাচ্ছি। স্যাটেলাইট ও রাডার একে অন্যের পরিপূরক হলেও বিকল্প নয় জানিয়ে নিজেদের সামর্থ্য বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। একটা সাইক্লোন সেই মানে বে অফ বেঙ্গলের ফার ডিস্টেন্সে তৈরি হচ্ছে, স্যাটেলাইট সেটা ট্রেস করে দিবে, রাডার না। কিন্তু যখন আপনার নিজস্ব কাছে আসবে তখন রাডার তাকে নজর করবে। তো স্যাটেলাইট আপনাকে প্রাথমিক তথ্যটা দিবে, রাডার সেটাকে ডিটেইলিং দিবে। এখন এই দুইটার মধ্যে একজন আরেকজনের হাত ধরে চলবে। এখন একটাকে বন্ধ করে আরেকটা বিকল্প চলবে না, দুইটাকে একসাথে যেতে হবে। বঙ্গবন্ধু স্যাটেলাইটে যে ট্রান্সপন্ডারগুলো থাকে সবগুলোই হচ্ছে কমিউনিকেশন পেলোড, এখানে কোনো মিটোলজিক্যাল পেলোড নাই। প্রত্যাশা, বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 উৎক্ষেপণ হলেও অনেকটা সক্ষমতা বাড়বে আবহাওয়া অধিদপ্তরের। বিগত বেশ কয়েকটি দুর্যোগের পূর্বাভাস বলছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এখন পর্যন্ত যে সক্ষমতা আছে তাতে হয়তো চালিয়ে নেওয়া যায়। প্রতিষ্ঠানের কর্মীরা পেশাদারিত্বের পরিচয় দিয়ে চালিয়ে নিচ্ছেন। তবে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দপ্তরটি এগিয়ে যাক সমান তালে, পূর্বাভাস হোক আরও বেশি নির্ভুল, সে প্রত্যাশা আপামর মানুষের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। দেশে চিনিকল মালিকদের কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগে বাজার দখল করে নিয়েছে ভারতীয় চোরাই চিনি। বর্তমানে পাইকারি পর্যায়ে দেশি চিনির দর প্রতি কেজি 126 টাকা নির্ধারিত থাকলেও মাত্র 94 টাকাতেই মিলছে ভারতীয় চিনি। চোরাই পথে আসা ভারতীয় চিনিতে বাজার সয়লাভ হয়ে পড়ায় মজুত করা চিনি নিয়ে বিপাকে মিল মালিকরা। সিলেটের ইকরামুল কবিরকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম থেকে কমলদের রিপোর্ট। সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় চিনির চালান বাংলাদেশে আনা বর্তমানে অনেকটা ওপেন সিক্রেট হয়ে দাঁড়িয়েছে। সীমান্তে শিথিলতার সুযোগে ভারতীয় চিনিতে সয়লাভ বাংলাদেশের বাজার। আবার দেশের গুদামগুলোতে এনে এসব ভারতীয় চিনির বস্তা বদল করে বাংলাদেশি রূপ দেওয়া হয়। প্রতিষ্ঠিত শিল্প গ্রুপগুলোর বস্তাতে ভরে বিক্রি হচ্ছে ভারতীয় চিনি। মিল মালিকদের কারসাজির মুখে রোজার আগে প্রতি মণ চিনি 5,000 টাকা অতিক্রম করে যায়। গত 1 বছরের বেশি সময় ধরে চিনির বাজার ছিল ঊর্ধ্বমুখী। প্রতি সপ্তাহে বাড়ানো হয়েছে চিনির দাম, আর এখন তা 4,650 টাকা হিসেবে প্রতি কেজির দাম
126 টাকায় নেমে এসেছে। ইন্ডিয়ান চিনিগুলো ওখানে ঢুকাই, এখানে বিভিন্ন ব্র্যান্ডের চিনিগুলো বলে নামগুলো ব্যস্ত আছে, কোনো ডকুমেন্ট নাই, কিছু নাই, বিভিন্ন জায়গায় মাঝে মাঝে ধরা পড়তেছে, কিন্তু এখানে 1% ধরা পড়তেছে না। যেভাবে চোরাচালানে ইন্ডিয়ান চিনি বাংলাদেশে ঢুকতেছে, তাতে আমরা বৈধ যারা ব্যবসা করি তারা কিন্তু ব্যবসা করতে পারতেছি না। চট্টগ্রামে চলতি মাসে পুলিশ এবং র্যাবের পৃথক দুটি অভিযানে অন্তত 1000 মেট্রিক টন ভারতীয় চিনি জব্দ হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদে বের হয়ে আসে ভারতীয় চিনি পাচারের চাঞ্চল্যকর তথ্য। কিছু অসাধু ব্যবসায়ী এই চিনিগুলো অবৈধ পন্থায় বাংলাদেশে ভারতের সীমান্ত দিয়ে ট্যাক্স ফাঁকি দিয়ে তারা এটি মজুত করে এবং বাংলাদেশের বিভিন্ন বড় বড় ব্যবসায়ীদের কাছে বিক্রি করে 8 থেকে 10,000 কোটি টাকা বছরে রাজস্ব হারাচ্ছে। ভারত থেকে অবৈধ চিনি ব্যবসা বন্ধ হয়ে যায়, তখন বাংলাদেশের চিনির বাজার অস্থির হয়ে যাবে। আমরা 500 টাকা কেজি দিয়েও হয়তো চিনি পাবো না। বিদেশ থেকে চিনি আমদানির ক্ষেত্রে প্রতি কেজিতে অন্তত 42 টাকা শুল্ক আদায় করছে কাস্টমস কর্তৃপক্ষ। চলতি বছরের প্রথম 4 মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে 815 কোটি টাকা মূল্যের 1,08,000 মেট্রিক টন চিনি আমদানির বিপরীতে শুল্ক আদায় হয়েছে 425 কোটি টাকা। সরকারের জন্য এবং আমাদের রাজস্ব বিভাগের জন্য সবার জন্য সেটা অ্যালার্মিং, কারণ হচ্ছে যে এতে করে বৈধ পথে আমদানি কমে যাবে। বাংলাদেশে বছরে প্রায় 22 লাখ মেট্রিক টন চিনির চাহিদা রয়েছে। দেশের প্রতিষ্ঠিত 6 থেকে 8টি প্রতিষ্ঠান আমদানি করা কাঁচামাল পরিশোধন করে চিনি বাজারজাত করছে। আর এই সুযোগে চিনির বাজার পুরোপুরি জিম্মি ছিল মিল মালিকদের কাছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরও থাকছে, 2 মাসের নিষেধাজ্ঞা শেষে মাছ শিকারে নদীতে জেলেরা আশানুরূপ ইলিশের দেখা না পেলেও জালে উঠছে অন্যান্য মাছ, সামনে সরবরাহ বাড়ার আশা। স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হবে। মেডিকেল বোর্ডের পরামর্শে সন্ধ্যায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়ার কথা রয়েছে। এর আগে গত 31 মার্চ বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে প্যাথোলজিক্যাল টেস্ট ও নিয়মিত পরীক্ষা নিরীক্ষা শেষে 2 দিন পর হাসপাতাল থেকে ফিরোজায় ফেরেন তিনি। দুর্নীতির 2 মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাদণ্ড হয় বেগম জিয়ার। 2 বছরের বেশি সময় কারাগারে থাকার পর সরকারের নির্বাহী আদেশে সাজা স্থগিত করে 2020 সালের 25 মার্চ মুক্তি পান বেগম জিয়া। গুলশানের বাসায় থাকা অবস্থায় বেশ কয়েক দফায় হাসপাতালে চিকিৎসা নিতে হয় বিএনপি নেত্রীকে। শ্রমজীবী মানুষকে আওয়ামী লীগ বন্ধু মনে করে, তাই সবসময় তাদের পাশে থাকে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে কামরাঙ্গীর চরে তিনি বলেন, বিএনপি শ্রমজীবী মানুষের পাশে থাকে না, তাদের আমলে কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় তীব্র দাবদাহে স্বস্তি দিতে পথচারী শ্রমজীবী মানুষের সাথে হাতে ছাতা, পানি ও স্যালাইন বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে মানুষের পাশে থাকতে নিয়মিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানান অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। শ্রমজীবী মানুষের পাশে আমরা আছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, এবং আমরা সবসময় এদেরকে আমাদের বন্ধু হিসেবে মনে করি, আমাদের ভাই হিসেবে মনে করি। যেখানে বিএনপি সাম্রাজ্যবাদের বন্ধু, এই কৃষক জনতার শত্রু। বিএনপির সময়ই কৃষকদেরকে সারের জন্য গুলি করে কৃষকদের হত্যা করেছে বিএনপি, এবং কোনো সময় শ্রমিক শ্রেণীর পাশে তারা দাঁড়ায় নাই। শ্রমিক শ্রেণীর দাবি নিয়ে তারা সবসময় অবহেলা করেছে এবং সবসময় তাদের বিরুদ্ধে অবস্থান ছিল। জাতীয় পার্টির খরা যেন কাটছেই না। সরকার দলের চাপে নির্বাচনে অংশ নিতে হয়েছে জাপা চেয়ারম্যান এমন মন্তব্য করলেও রওশনপন্থীরা বলছেন, চাপাচাপিতে ভয় পেলে নেতা হওয়া যায় না। জিএম কাদেরের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। এমন পাল্টা মন্তব্যে আবারও স্পষ্ট দলের বিভক্তি। নির্বাচনে ভরাডুবির পর দলে ভাঙনের সুর। শুরু থেকে মুখে কুলু পেটে থাকলেও নির্বাচনের পর বারবার এই ভাঙনের জন্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের। রাজনীতির মাঠে দলের এমন খরার পেছনে আসলে কে দায়ী? সরকার নাকি ঘরের শত্রু বিভীষণ? দেবরভাবী দ্বন্দ্বে মিলছে না তার সহজ উত্তর। চাপ আসলে সরাসরি এবং প্রত্যক্ষ এবং পরোক্ষ, যে যদি আমি নির্বাচনে না যাই তাও নির্বাচন হবে এবং নির্বাচনে জাতীয় পার্টিকে নিয়ে যাওয়া হবে। জাপা চেয়ারম্যানের এমন বক্তব্যের জবাবে রওশনপন্থীদের নির্বাহী চেয়ারম্যান ফিরোজ রশিদের মন্তব্য, চাপাচাপিতে ভয় পেলে নেতা হওয়া যায় না।
ঊর্ধ্বচাপ এবং নিম্নচাপ। আচ্ছা চাপাচাপি যদি আপনি ভয় পান তাহলে আন্দোলন করবেন কেমন, নেতা হবেন কেমনে? উত্তরাধিকার সূত্রে দালালি করে সোজা সেই দালালি খপ্পরে আপনি পড়ে গেলেন। রাজধানীতে মে দিবসের এক আলোচনা সভায় অংশ নিয়ে চেয়ারম্যানের চেয়ারে বসা জিএম কাদেরের যোগ্যতা এবং দেশের জন্য তার অবদান নিয়েও প্রশ্ন তোলেন। উত্তরাধিকার সূত্রে সম্পত্তির ওয়ারিশ হওয়া যায়, জনগণের নেতা হওয়া যায় না। পাল্টা যদি প্রশ্ন করি, দলের নেতৃত্ব দিচ্ছেন, কোনদিন কোনো ছাত্র আন্দোলন করেছেন না? কোথাও নেতৃত্ব দিয়েছেন? একটা ভোট দিয়েছেন? জাতীয় পার্টি আবারও এক হচ্ছে। বিগত কয়েকদিন ধরে চলা এমন গুঞ্জনের মাঝেই ফিরোজ রশিদের এমন মন্তব্য আবারও মাথাচাড়া দিয়ে উঠছে ভাঙনের সেই পুরনো সুর। আশরাফি দিবা, সময় সংবাদ, ঢাকা। নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে নদীতে নেমেছেন জেলেরা। দীর্ঘদিন কর্মহীন থাকার পর আবারও মাছ ধরতে পেরে খুশি তারা। প্রথম দিন পর্যাপ্ত ইলিশের দেখা না পেলেও পরবর্তীতে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশের আশায় আছেন জেলেরা। 2 মাসের অলস সময় কাটানোর পর কর্মচঞ্চলতা ফিরেছে নদীতে, আর তাই জাল নৌকা নিয়ে মাছ ধরার উৎসবে মেতেছেন জেলেরা। চষে বেড়াচ্ছেন নদী ও মোহনার বিভিন্ন পয়েন্ট সহ অভয়াশ্রমগুলো। মধ্যরাত থেকে মাছ সংগ্রহের পর বুধবার সকালে জাল নৌকা নিয়ে একে একে মৎস্য অবতরণ কেন্দ্রগুলোতে আসতে দেখা যায় অনেক ট্রলারকে। প্রথম প্রহরে জেলেরা নদীতে পর্যাপ্ত ইলিশ না পেলেও অন্যান্য ছোট মাছ ধরতে পেরেছেন তারা। তবে পরবর্তীতে আরও মাছের দেখা পাবেন বলে জানান জেলেরা। নামছি আশা এঙ্কালে পুরো আনন্দিত আছি। মাছ পাইবা না পাই উপরে আল্লাহ ভালো জানে, তবে এমন আশা আছে ইনশাল্লাহ আমরা চলতে পারবো। 2 মাস খুব কষ্টে চলছি, অনাঙ্গ অভিযান শেষ, আজকে আমরা আনন্দে আছি। অভিযান এবার তো সুস্থ হয়েছে, ভালো বোটিং অভিযান পালন করছে সরকার। আমরা ওটার লিগে যাত্রা অভিযান লিগে খুশি আছি। চলমান এ তাপ প্রবাহের কারণে অনেকে নদীতে নামতে কিছুটা দেরি করেছে। নদীতে নামার জন্য ঘাটে ঘাটে প্রস্তুতি নিতেও দেখা গেছে অনেককে। আল্লাহ নামলে নদীতে যাম, যদি মাছ পোনা পাই মোটামুটি কেটে তো ভালোই, আর না যদি মাছ পোনা না পাই তাই তো আমাকে চলতে পুরো বাজার বুঝলে পুরো কষ্ট হয়ে যায়। ইলিশের উৎপাদন বাড়াতে গত 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত উপকূলীয় নদী ও ইলিশের অভয়াশ্রমগুলোতে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছিল মৎস্য বিভাগ। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। আবারও দেশের খবর। নয়াপল্টনে শ্রমিক সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছে সেখানে। বাংলাদেশ জিন্দাবাদ, শ্রমিক দল জিন্দাবাদ। এরপরে আপনাদের র্যালি হবে, এই র্যালি এখান থেকে শুরু হবে। দয়া করে শান্তিপূর্ণভাবে, সুশৃঙ্খলভাবে এই র্যালি সমাপ্ত করবেন। ধন্যবাদ। মহান মে দিবসে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শ্রমিক লীগের জনসভায় বক্তব্য রাখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরাসরি যাচ্ছে সেখানে। অপেক্ষা করছেন, সেজন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। এখন প্রাকৃতিকভাবে সাউথ এশিয়া যে গরম তাপমাত্রা, সেটা আজকে ইন্টারন্যাশনাল নিউজ চ্যানেলগুলোতে খবর হয়েছে যে বাংলাদেশে তাপমাত্রা রেকর্ড ভঙ্গ করেছে। আজকে সেদিন শুনলাম বিএনপির এক নেতা বলছে এই অতিরিক্ত গরম এর জন্য দায়ী শেখ হাসিনার সরকার। এখন গরম হলে, বেশি বৃষ্টি হলে, বেশি তাপমাত্রা হলে সব দোষ নন্দ ঘোষ আওয়ামী লীগের। বজ্রপাতে মানুষ মরলে তখনও বলে আওয়ামী লীগ। এর জন্য দায়ী কে? আওয়ামী লীগ। আসলে তাদের
বলার কিছু নেই। নেতাদের গলার জোর যত কমছে, মুখের বিষ তত বাড়ছে। তাদের মুখের বিষ আরো উগ্র হয়ে উঠছে। কর্মীরা ক্লান্ত, নেতারা হতাশ, কেউ কেউ আবার বিদেশে পাড়ি জমিয়েছে। এখনো আন্দোলনের হাতটা বিএনপির মুখে আন্দোলন কথাটা শুনলে ঘোড়াও মনে হয় আসে, ঘোড়ারও আসিতা। বিএনপি আন্দোলন করবে। এই যে পল্টনে আজ মে দিবসের প্রোগ্রাম করছে, কিভাবে পল্টন থেকে বিএনপি নেতারা স্টেজ থেকে লাফাতে লাফাতে পালিয়ে গেল। বলল কি আওয়ামী লীগ পালাবার পথ পাবে না। সেদিন দেখলাম বিএনপি পালাবার পথ পাচ্ছে না। আন্দোলনের শক্তি তাদের নেই। আন্দোলনে জনগণ লাগে, জনগণ তাদের সাথে নেই। আছে তাদের হাতে 15ই আগস্টে রক্তের দাগ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে। শ্রমিক লীগের জনসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল আল কাদেরের বক্তব্য সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মহান মে দিবসে রাজধানীতে আওয়ামী লীগ বিএনপির শ্রমিক সমাবেশ। গরম উপেক্ষা করে বঙ্গবন্ধু এভিনিউ ও নয়াপল্টনে নেতা কর্মীদের ঢল। ন্যায্য পাওনা থেকে শ্রমিকদের বঞ্চিত করলে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না বললেন প্রধানমন্ত্রী। মালিকদের বিলাসিতা কমানোর আহ্বান। আগামীকাল দেশের অনেক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। অবশেষে বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অফিস। কাল থেকে স্থায়ী হবে 4-5 দিন। গ্রামগঞ্জে লোডশেডিংয়ে দিশেহারা মানুষ, কলকারখানায় উৎপাদন ব্যাহত। এই ছিল সময় সংবাদে। বাংলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। ইনান, আপনাকে ধন্যবাদ। বাংলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।